আজ আমরা মাটির গভীরে লুকিয়ে থাকা এক বিপ্লবের গল্প শুনব। না, কোনো সাধারণ বিপ্লব নয়। এই বিপ্লবের মূল শক্তি হল জ্ঞান। আর সেই জ্ঞান কিভাবে কৃষকদের হাতে হাতে পৌঁছে তাদের আরও শক্তিশালী করে তুলছে, চলুন সেটাই জেনে নেওয়া যাক। আচ্ছা, কৃষিক্ষেত্রে যে এত পরিবর্তনের কথা আমরা শুনি, এই আসল পরিবর্তনটা ঠিক কোথা থেকে শুরু হয়? কোনো নতুন টেকনোলজি থেকে, নাকি সরকারি কোনো পলিসি থেকে? আসলে এর উত্তরটা লুকিয়ে আছে জ্ঞান ভাগ করে নেওয়ার একটা বিশেষ পরিকাঠামোর মধ্যে। হ্যাঁ, একটা নলেজ আর্কিটেকচার। এটাই কিন্তু সবকিছুর মূল ভিত্তি। তো চলুন জ্ঞানের এই নতুন পরিকাঠামোটা একটু খতিয়ে দেখি। এখানে ব্যাপারটা ঠিক উল্টো। ক্ষমতা ওপর থেকে নিচে নামছে না, বরং মাটি থেকে, মানে একদম তৃণমূল পর্যায় থেকে উপরে উঠে আসছে। পার্থক্যটা কিন্তু বিশাল। একদিকে দেখুন, পুরনো যে টপ ডাউন মডেলটা ছিল, সেখানে কৃষকরা ছিলেন অনেকটা প্যাসিভ, মানে শুধু শুনে যেতেন। আর অন্যদিকে নতুন কমিউনিটি ড্রিভেন মডেলে তারাই কিন্তু চালকের আসনে, তারাই সমাধানের অংশীদার, তারাই পরিকল্পনাকারী। আচ্ছা, এটা বাস্তবে কিভাবে কাজ করে চলুন দেখি। একবার ভাবুন তো, কৃষকের নিজের জমিটাই যদি একটা জীবন্ত ক্লাসরুম হয়ে ওঠে, যেখানে কৃষকরাই হয়ে উঠছেন তাদের মাটির বিজ্ঞানী। এই পুরো ধারণাটার একেবারে কেন্দ্রে আছে ফার্মার ফিল্ড স্কুল। এটা এমন একটা মডেল যেখানে কৃষকের জমিটাই হয়ে যায় একটা ল্যাবরেটরি, আর সেখানে কৃষক, বিজ্ঞানী, কৃষিকর্মী সবাই মিলেমিশে নতুন জ্ঞান তৈরি করছেন। ব্যাপারটা হলো, কৃষকরা কিন্তু এমনিতেই পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসেন। এটা তাদের রক্তে আছে। মাটির রং দেখে, পোকামাকড়ের হাবভাব বুঝে, মানে প্রকৃতির নানা সংকেত পড়েই তো তারা কাজ করেন। এই পদ্ধতিটা ঠিক তাদের সেই সহজাত দক্ষতাকে আরও ধারালো করে তোলে। আর তারা যে পদ্ধতিটা ফলো করেন সেটা কিন্তু একেবারে নিখুঁত সায়েন্টিফিক মেথড। প্রথমে তারা খেয়াল করেন, মানে অবজার্ভ করেন। তারপর একটা হাইপোথিসিস বা অনুমান তৈরি করেন। যেমন ধরুন, আচ্ছা, রাসায়নিক সারের বদলে কম্পোস্ট দিলে কেমন হয়। এরপর পাশাপাশি দুটো জমিতে সেটা পরীক্ষা করে দেখেন। আর সবশেষে ফসলের ফলন দেখে নিজেদের পদ্ধতিটাকে আরও ভালো করে নেন। দারুণ না? কিন্তু শুধু জ্ঞান তৈরি করলেই তো হবে না, তাই না? এই জ্ঞানের পরিকাঠামোটাকে টিকিয়ে রাখার জন্যও তো কিছু দরকার। আর এখানেই আসে স্থানীয় কিছু হাব বা কেন্দ্রের ভূমিকা। এরাই কিন্তু একটা শক্তিশালী খাদ্য ব্যবস্থার ভিত করে তোলে। এর একটা দুর্দান্ত উদাহরণ হল সিড ব্যাংক বা বীজ ব্যাংক। একে বলতে পারেন ডিএনএর একটা জীবন্ত লাইব্রেরি। ভাবুন তো, কি অসাধারণ একটা ব্যাপার! এই ব্যাংকগুলো কি করে? এরা স্থানীয় আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া নানান জাতের বীজ সংরক্ষণ করে। ধরুন, এমন বীজ যা খরা সহ্য করতে পারে বা রোগ প্রতিরোধ করতে পারে। মানে বন্যা বা প্রচণ্ড গরমের মতো কঠিন সময়ে এগুলো একটা সেফটি নেটের মতো কাজ করে। এখানে কিন্তু বৈজ্ঞানিক ডেটার সাথে বহু পুরনো ঐতিহ্যবাহী জ্ঞানের একটা দারুণ মেলবন্ধন ঘটছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ হাব হল কমিউনিটি কম্পোস্ট হাব। এটাকে বলা যেতে পারে মাটির জন্য একটা পুষ্টির ইঞ্জিন, মানে মাটিকে নতুন করে জীবন দেওয়ার একটা যন্ত্র। এই হাবগুলোতে কি হয়? কৃষির যত বর্জ্য আছে সেগুলোকে রিসাইকেল করে হিউমাস তৈরি করা হয়, যা মাটির উর্বরতা বাড়ায়। পচনের সময় এটা নাইট্রোজেনকে এমনভাবে বদলে দেয় যা গাছ সহজেই নিতে পারে, আর সাথে রোগ জীবাণু বা আগাছার বীজও নষ্ট করে দেয়। আর সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? সারের দামের যে ওঠানামা, সেটার উপর নির্ভরতা কমে যায়। কৃষকের জন্য এটা একটা বিশাল ব্যাপার। তো পরিকাঠামো তো হলো, কিন্তু জ্ঞান বা টেকনোলজি তখনই সফল হয় যখন সেটা সবার কাছে পৌঁছায়। তাই নারী এবং তরুণদের এই প্রক্রিয়ায় যুক্ত করাটা ভীষণ জরুরি। এটা ছাড়া এই বিপ্লবটা অসম্পূর্ণ। আচ্ছা, এই যে আমরা রেজিলিয়েন্স বা প্রতিকূলতা মোকাবিলার ক্ষমতার কথা বলছি, এটা আসলে কাদের জ্ঞানের উপর দাঁড়িয়ে আছে? দক্ষিণ এশিয়ার দিকে তাকালে দেখা যায় নারী কৃষকরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু বৈজ্ঞানিক কাজ করেন। যেমন ধরুন, বীজ বাছাই করা বা কম্পোস্টিং ম্যানেজ করা। এই কাজগুলো সরাসরি ফসলের জেনেটিক্স আর মাটির নাইট্রোজেন সাইকেলকে নিয়ন্ত্রণ করে। তাদের এই অবদানটা হয়তো সবসময় আমাদের চোখে পড়ে না, কিন্তু এটাই কিন্তু এই পুরো সিস্টেমটার একটা শক্ত ভিত্তি। আর অন্যদিকে আছে তরুণ প্রজন্ম। তারা সাথে করে নিয়ে আসছে ডিজিটাল টেকনোলজি।
ভাবুন, স্মার্টফোনের সেন্সর দিয়ে মাটির স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে, স্যাটেলাইট ম্যাপ দেখে ফসলের অবস্থা বোঝা যাচ্ছে, এমনকি ড্রোন উড়িয়ে মাটির ক্ষয়প্রবণ এলাকা খুঁজে বের করা হচ্ছে। মানে ঐতিহ্য আর প্রযুক্তির একটা অসাধারণ ফিউশন ঘটছে এখানে। তো এই যে এত কিছু হচ্ছে, এত ব্যক্তিগত পরীক্ষা-নিরীক্ষা, এগুলো কিভাবে একটা বড় নেটওয়ার্কের অংশ হয়ে উঠছে? কিভাবে একটা ছোট উদ্যোগ একটা বড় পরিবর্তনের রূপ নিচ্ছে? চলুন সেটা এবার দেখি। আর এর কার্যকারিতার প্রমাণ? এই সংখ্যাটা দেখুন, মাত্র 2টো সিজনের মধ্যে প্রকৃতিভিত্তিক চাষাবাদ ব্যবহার করে ফলন বেড়েছে 12 থেকে 28%। চিন্তা করুন একবার। তার মানে খরচ কমছে, পরিবেশ ভালো থাকছে, আবার ফলনও বাড়ছে। এর চেয়ে ভালো আর কি হতে পারে? এই সাফল্যটা ছড়িয়ে দেওয়ারও একটা চমৎকার পথ আছে। প্রথমে একটা ডেমনস্ট্রেশন ফার্ম বা প্রদর্শনী খামার তৈরি করা হয়, যেটা দেখে বাকিরা শেখে। এরপর কিছু অভিজ্ঞ কৃষক, যাদেরকে বলা হচ্ছে ফার্মার চ্যাম্পিয়ন, তারা তাদের আশেপাশের কৃষকদের শেখান। আর সবশেষে এই শেখার আদান প্রদানের মাধ্যমে তৈরি হয় একটা শক্তিশালী লার্নিং নেটওয়ার্ক, অনেকটা নলেজ করিডরের মতো, যা এক গ্রাম থেকে আরেক গ্রামে জ্ঞান পৌঁছে দিয়ে পুরো অঞ্চলের কৃষিকে শক্তিশালী করে। তাহলে সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, কেমন হবে যদি আমাদের ভবিষ্যতের খাদ্য নিরাপত্তাটা কোনো একটা নির্দিষ্ট প্রযুক্তি বা সরকারি নীতির ওপর নির্ভর না করে বরং একটা গোটা সম্প্রদায়ের সম্মিলিত জ্ঞানের ওপর ভিত্তি করে গড়ে ওঠে? ভেবে দেখার মতো, তাই না?